হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। ভাই, একটা কথা আছে না, যখন আপনার খারাপ সময় যাবে সব দিক থেকেই খারাপ সময় যায়। আসলে সত্যি বলতে কি, দলের অবস্থা এতটাই খারাপ যে ভালভার্দের মতো প্লেয়ার যে কখনোই ভুল করে না, সেও গতকালকের ম্যাচে ভুল করে বসলো। গাইজ, সকাল আপনাদের কারো স্কুলে যাওয়া লাগে, কারো কলেজ কিংবা কারো ইউনিভার্সিটিতে ক্লাস থাকে, আবার কারো অফিসেও যাওয়া লাগে। আর এর আগের দিন আপনি রাত 2টা থেকে 4টা পর্যন্ত মাদ্রিদের খেলা দেখলেন, কিন্তু আরও হতাশাজনক বিষয় হলো খেলাটায় মাদ্রিদ হারলো। তখন আপনার কেমন লাগবে? হ্যাঁ গাইস, রিয়াল মাদ্রিদ ফ্যানদের সাথে বর্তমানে এটাই হচ্ছে। আর এই কারণে আপনাদের মধ্যে অনেকেই আছে যে এখন আর রাত জেগে খেলা দেখে না, কিন্তু আবার এমন অনেকেই আছে যে ভেবেছিল যে আর রাত জেগে খেলা দেখবে না, কিন্তু যখনই খেলা নোটিফিকেশনটা চলে আসে তখন আর খেলা না দেখেও পারেন না। কিন্তু 4টা সাড়ে 4টা পর্যন্ত খেলা দেখার পর যখন আবারও দেখা লাগে মাদ্রিদ হারছে, তখন ঠিকই আবার চিন্তা করে নেক্সট ম্যাচ থেকে আবার দেখবেন না। যাই হোক গাইস, মেইন কথায় আসা যাক। আজকে কথা বলবো আমার দেখা মাদ্রিদের গত কয়েকটা ম্যাচে বেশ কিছু ভুল, যেগুলোর কারণে তারা ম্যাচের ফলাফল বের করে আনতে পারছে না। তাহলে শুরু করা যাক। লা লিগাতে গতকালকের ম্যাচে মাদ্রিদের কাছে একটা ভালো সুযোগ ছিল বার্সার থেকে 1 পয়েন্ট এগিয়ে যাওয়া, কিন্তু তারা কি করলো, প্রতিবারের মতো অ্যাডভান্টেজ নেওয়া ম্যাচে আবারও ব্লান্ডার করে বসলো এবং অ্যাথলেটিক ক্লাবের কাছে 2-1 গোলে হেরে বসলো। গাইস, আপনারা যারা লা লিগা ফলো করে থাকেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে অ্যাথলেটিক ক্লাব লা লিগায় অন্যতম একটি শক্তিশালী দল, এবং আমাকে যদি টপ 5 টিম করতে বলা হয় আমি অবশ্যই টপ 5-এর মধ্যে অ্যাথলেটিক ক্লাবকে রাখবো। লা লিগার এই খেলাটা যেহেতু অ্যাথলেটিক ক্লাবের মাঠে হয়েছিল, তাই বোঝাই যাচ্ছিল এই খেলাটি মাদ্রিদের জন্য খুবই টাফ হবে। প্রথমেই কথা বলবো কার্লো অ্যানচেলত্তির ডিসিশন মেকিং নিয়ে। কার্লোর একটা জিনিস আমার কাছে খুবই বাজে লাগে, আর সেটা হলো একটা প্লেয়ার ইনজুরি থেকে যখন ফিরে সাথে সাথেই তাকে খেলতে নামিয়ে দেয়। ভাই, এটা আমার কাছে কোনোভাবে রাইট মনে হয় না, কারণ একটা প্লেয়ার মাত্র ইনজুরি থেকে ফিরলো, আর ইনজুরি থেকে ফেরার সাথে সাথে যদি আপনি তাকে স্টার্ট করিয়ে দেন ম্যাচে, তাহলে হতে পারে যে সে আবারও ইনজুরিতে পড়েছে, বা হতে পারে সে ভালো খেলতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এই জিনিসটা আমরা গত ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও দেখেছি। গত ম্যাচে কার্লো রড্রিগোর সাথে সেম এই কাজটা করেছিল, আবার এই ম্যাচে চুয়ামিনির সাথেও সেম কাজটা করেছে। এখন ভাই আপনারা বলতে পারেন যে প্লেয়াররা তো সব ইনজুরিতে আছে, কাকে রেখে কাকে খেলাবে? কেন ভাই, রড্রিগো আর চুয়ামিনি না থাকতে গুলার ব্রাহিম এরা তো খেলেছিল, তাই না? এমন তো না যে একদমই ব্যাকআপ নাই। তো আমি মনে করি এটা শুধু একটা বাজে ডিসিশন না, এটা এক প্রকার রিস্কও বলা যায়, কারণ ইনজুরি থেকে একটা প্লেয়ার ব্যাক করে সাথে সাথে আবার খেলতে নেমে আবারও ইনজুরিতে পড়তে পারে, এটাই স্বাভাবিক। আর আমি এখানে একদমই খেলতে না নামানোর কথা বলছি না, এখানে রড্রিগো আর চুয়ামেনিকে যদি ফার্স্ট হাফের পর নামানো হতো তাহলে এটা তাদের জন্য ভালো হতো। তো আমি মনে করি এই জিনিসটা কার্লোর খুব দ্রুত পরিবর্তন করা উচিত, না হলে মাদ্রিদ টিমের জন্য এটা ক্ষতিকর হতে পারে। দলের পেনাল্টি কে নিবে, এটা মাদ্রিদ দলে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাই, যেখানে আপনি দেখছেন গত ম্যাচে লিভারপুলের সাথে পেনাল্টি মিস করলো এমবাপ্পে, সেখানে আপনি কিভাবে আপনার দলে বেলিংহাম রড্রিগো থাকতে আবারও কিলিয়ান এমবাপ্পেকে পেনাল্টি নিতে দিলেন? আর এই ডিসিশনটা কার্লো নেয় নাকি দলের সব প্লেয়াররা মিলে নেয়, এই জিনিসটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, কারণ তারা কিভাবে এরকম একটি ভুল করতে পারে বারবার। হ্যাঁ ভাই, এখন আপনারা অনেকেই বলতে পারেন এমবাপ্পের মোটিভেশন দরকার, এমবাপ্পের কনফিডেন্স লো, এমবাপ্পে গোল দিতে পারলে তার কনফিডেন্স আবার হাই হবে। এখন ভাই আমার কথা হলো, আপনি এমবাপ্পের কনফিডেন্স বাড়াতে গিয়ে কি পয়েন্ট ড্রপ করবেন নাকি? আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনটা, এমবাপ্পের কনফিডেন্স বাড়ানো নাকি 3 পয়েন্ট? অবশ্যই আমি বলবো আমার কাছে 3 পয়েন্ট খুবই জরুরি, কারণ এমবাপ্পের কনফিডেন্স খেলতে খেলতে গোল দিতে দিতে নিজেই বাড়বে। এখন এমবাপ্পের কনফিডেন্স বাড়াতে গিয়ে আমি এমন তো ডিসিশন নিতে পারি না যেটায় মাদ্রিদের পয়েন্ট ড্রপ হবে, তাই না? মাদ্রিদ টিমে বর্তমানে সব প্লেয়ারের মধ্যে আমি একটা জিনিসই দেখছি, তারা চাচ্ছে এমবাপ্পের কনফিডেন্স বাড়াতে, কিন্তু এমবাপ্পের কনফিডেন্স বাড়াতে গিয়ে মাদ্রিদ পয়েন্ট ড্রপ করছে, এটা তো ঠিক হচ্ছে না। এই পেনাল্টিটা যদি এমবাপ্পেকে না দিয়ে বেলিংহাম বা রড্রিগো নিত এবং গোল হতো, তাহলে খেলার মোড়টা ঘুরে যেতে পারতো। সেম জিনিস আমি বলবো লিভারপুলের এগেনস্টেও হতে পারতো, যেটা এমবাপ্পে যে গোলটা মিস করলো ওটা যদি অন্য কেউ নিয়ে গোল দিত তাহলে হয়তো খেলার ফলাফলটা অন্য কিছু হতে পারতো। তো আমি মনে করি পেনাল্টির এই বিষয়টা মাদ্রিদের সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে, এবং এইরকম ক্রুশিয়াল মোমেন্টে
যে ভালো পেনাল্টি নিতে পারবে, হয়তো বেলিংহাম নলে ভিনিসিয়াস থাকলে ভিনিসিয়াস নলে রড্রিগো, এদের দিতে হবে। বর্তমানে এমবাপ্পের অবস্থা বিবেচনা করে আমি কোনোভাবেই দেখছি না এমবাপ্পেকে পেনাল্টি নিতে দেয়া উচিত। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা সিজনের প্রথম থেকে আপনারা হয়তো খেয়াল করে আসছেন, সেটা হলো মাদ্রিদের মিডফিল্ড। মাদ্রিদের মিডফিল্ড এই সিজনে কোনো দিক থেকে আমার কাছে সুবিধাজনক লাগছে না, তারা কোনোভাবেই ক্লিক করতে পারছে না এই সিজনে। আর মিডফিল্ডের কথা বলতে গেলে মাদ্রিদের মিডফিল্ডে আমাদের সবারই আইডিয়া আছে, যেহেতু আমরা গত কয়েক সিজনে দেখে আসছি মাদ্রিদ তাদের মিডফিল্ডের কারণে ফুটবলে ডমিনেশন করে আসছে। মিডফিল্ডের এই বিষয়টা কার্লো এবং মাদ্রিদের অন্য মিডফিল্ডারদের যে কোনো মূল্যেই হোক সমাধান করতে হবে, না হলে মাদ্রিদ ভবিষ্যতে আরও স্ট্রাগল করবে। এবার কথা বলবো আমাদের সবার প্রিয় কচ্ছপের প্রসঙ্গে। কচ্ছপ তথা কিলিয়ান এমবাপ্পে, তার কথা যদি বলা শুরু করি তাকে নিয়ে আমি 1-2 ঘন্টার একটা ভিডিও বানাই ফেলতে পারবো ভাই। কারণ এই সিজনে মাদ্রিদের জন্য তার যে অবদান তা বলে শেষ করা যাবে না। এই সিজনে এমবাপ্পের খেলার মধ্যে না আছে কোনো প্রেসিং, না আছে কোনো ইন্টেন্সিটি, আর তার পেনাল্টি নেওয়ার স্টাইল দেখলে মনে হয় সে খুবই দুর্বল একজন প্লেয়ার। তার পেনাল্টি নেওয়ার সামর্থ্য একেবারেই নাই। অর্থাৎ তার পেনাল্টি খুবই প্রেডিক্টেবল, যেটা গত ম্যাচে আমরা লিভারপুলের এগেনস্টেও দেখেছি, আবার অ্যাথলেটিক ক্লাবের এগেনস্টেও দেখেছি। ভাই আমার কাছে যদি রড্রিগো আর ভিনিসিয়াসের মতো প্লেয়ার থাকতো বর্তমানে, তাহলে আমি এমবাপ্পেকে অবশ্যই বেঞ্চ করতাম এবং তাকে 30 থেকে 25 মিনিট খেলার সুযোগ দিতাম, যতদিন না পর্যন্ত সে তার পুরোপুরি ফর্মে ফেরত আসে। সিজনের শুরু থেকে বলে আসছি এমবাপ্পের এই বিষয়টা কার্লো আর মাদ্রিদ ম্যানেজমেন্টে যে কোনোভাবেই হোক সমাধান করতে হবে, না হলে মাদ্রিদ এভাবে স্ট্রাগল করতে থাকবে। এই উইকটা মাদ্রিদের জন্য খুবই ক্রুশিয়াল একটি উইক, যেখানে লা লিগায় অপোনেন্ট জিরোনা এবং চ্যাম্পিয়ন্স লিগে অপোনেন্ট আটালান্টা, এবং দুটি ম্যাচে মনে করে মাদ্রিদ জিততেই হবে। ও আরেকটি ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি, গতকালকের ক্লাব ওয়ার্ল্ড কাপের ফিক্সচার দেয়া হয়েছে, যেখানে মাদ্রিদের অপোনেন্ট হিসেবে থাকবে আল হিলাল, শালজবার্গ, আরেকটি দল হলো পাচুকা। আল হিলাল কিন্তু অনেক ভালো দল ভাই, আল হিলালের সাথে ম্যাচটা অনেক টাফ হবে যা বোঝা যাচ্ছে। এই তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।